আমরা এই অসুখী একজন কবিতার যিনি স্রষ্টা অর্থাৎ কবি পাপ্পু নেরুদা সম্পর্কে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা তৈরি করতে পেরেছি। এবার আমরা চলে যাব এই অসুখী একজন কবিতার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এইটা আমরা আলোচনা করে নেব। তারপর আমরা আলোচনা করব প্রত্যেকটি লাইন ধরে ধরে তার ব্যাখ্যা, প্রতিটি লাইনের অর্থ সম্পর্কে আমরা জানব। এখন আমরা আলোচনা করব এই অসুখী একজন কবিতার বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। এবারে আমরা এই অসুখী একজন কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানার আগে যেটা জানা প্রয়োজন, যে একটা কবিতা ক্লাস করতে গেলে যে কথাগুলো আমরা আলোচনা করব সেগুলো ধৈর্য ধরে এবং গুরুত্ব সহকারে শোনা প্রয়োজন। কারণ হচ্ছে তাহলে আমরা এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমরা তৈরি করতে পারবো। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই অসুখী একজন কবিতার নামকরণটা এমন করেছেন নবরত্ন ভট্টাচার্য, যে নামকরণ করেছেন, এই নামকরণের তাৎপর্য কি যদি প্রশ্ন করা হয়, তাহলে যেটা বলার, অসুখী মানে হচ্ছে নয় সুখী, একজন মানে কোন একজন ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে একজন অসুখী, কেন তিনি অসুখী, তার কি কারণ থাকতে পারে? সেই কারণ সন্ধিহান বা কারণের অনুসন্ধান করতে গেলে আমাদের কবিতার বিষয়বস্তুর মধ্যে আমাদেরকে যেতে হবে। তো অসুখী একজন কবিতায় শুরুটা এমন করছে, বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। এখানে কথক তার আত্মকথনের ভঙ্গিতে কবিতাটি শুরু করছেন। তিনি কি বলছেন? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। আরেকবার বলি, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তো যদি আমরা এই কবিতার একটা কতগুলো পার্টে ভাগ করি, তাহলে এটা একটা 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। এই 1 নম্বর পার্টে কি বলছে? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর ফিরে আসবো না। এটা একটা প্রতিচ্ছবি। এবার এটাকে যদি আমরা ভালো করে বলি, এই যে স্তবকের মধ্যে এখানে কি বলছে, কথক হচ্ছে, কথক মানে যিনি বলছেন, শুরু করছেন আত্মকথনের ভঙ্গিতে। কথক শুরু করছেন কেমন করে? কবিতাটি শুরু করছেন আত্মকথনের ভঙ্গিতে, মানে নিজের নিজের কথা বলছেন আর কি। আত্মকথনের ভঙ্গিতে কথক শুরু করছেন। এই আমি তাকে ছেড়ে দিলাম, এটা মূলত
ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ অর্থাৎ প্রেমিক প্রেমিকা যদি আমরা ধরে নিই, প্রেমিক আর প্রেমিকা, এখন আমরা যদি দেখি আমরা কি লিখলাম, ফার্স্ট পার্ট যেটা বলছে, কতক শুরু করছেন আত্মকথনের ভঙ্গিতে, তার নিজের কথা বলবার ভঙ্গিতে তিনি কবিতার প্রথম শুরুটাই করছেন। ভালোবাসার মানুষ অর্থাৎ প্রেমিক প্রেমিকা। এখন প্রশ্ন হচ্ছে, ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা মানেই যে শুধু একটা আলাদা ছেলে অথবা একটা আলাদা মেয়ের মধ্যে ভালোবাসার যে সম্পর্ক সেটা এখানে বোঝাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, এখানে সেই অর্থেও প্রেমিক প্রেমিকা হতে পারে। তো আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় মানে হচ্ছেন কথক, মানে যিনি ছেড়ে দিচ্ছেন বলছেন তিনি তার ভালোবাসার মানুষ যে প্রণয়ী বা প্রেমিকা, তাকে ছেড়ে রেখে তিনি চলে যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে, বিদেশে তিনি চলে যাচ্ছেন তাকে ছেড়ে রেখে। কোথায় রেখে? তাকে যে ছেড়ে যাচ্ছেন, ছেড়ে যাওয়ার সময় ওই দরজার সে দাঁড়িয়ে রয়েছে, তার ভালোবাসার মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, সেটা দূর থেকে দাঁড়িয়ে সে দেখছে। এই অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা মানে হচ্ছে তাকে ছেড়ে চলে যাওয়ার সময় প্রেমিকার মনের যে আশা আকাঙ্ক্ষা যে আবার তার ভালোবাসার মানুষ একটা সময়ের পরে আবার ফিরে আসবে, সেই জন্য সে অপেক্ষায় দাঁড়িয়ে মানে সে অপেক্ষা করছেন যে আবার সেই মানুষ ফিরে আসবেন। কিন্তু সে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি বলছেন সে জানতো না আমি আর ফিরে আসবো না। অর্থাৎ সে ফিরে আসবে না, এটা সে তার ভালোবাসার মানুষকে সে বলে যাচ্ছে না। আর এই যে পাঠ, শহর থেকে চলে যাওয়ার পাঠ, চলে যাচ্ছেন, সেই কারণে অসুখী একজন এই কবিতার নামের মধ্যেই তাৎপর্য লুকিয়ে রয়েছে, যে যখন তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছেন তখন স্বভাবতই তার মনে আনন্দের পরিবর্তে বেদনা যে পরিস্ফুট হবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ ভালোবাসার মানুষ, এই যে প্রেমিক প্রেমিকা, যখন তারা একই সঙ্গে সময়টা কাটায় তখন সেই সময়ের যে প্রেক্ষাপট সেখানে শুধু আনন্দের বাতাবরণ তৈরি হয়, তাদের মধ্যে একটা আনন্দের অনুভূতি প্রকাশিত হয়, আর যে সময়গুলো কাটে সেগুলো হচ্ছে আনন্দঘন মুহূর্তর সময়। কিন্তু যেহেতু তার সেই ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে যাচ্ছেন, সেই কারণে সে ব্যথিত, দুঃখিত। আর যে ব্যথিত, যে দুঃখিত, নিশ্চয়ই তার মনে আনন্দ কখনো প্রকাশ পাবে না। আর যার মনে আনন্দ প্রকাশ পায় না মানে সে দুঃখী, আর যে দুঃখী মানে সে হচ্ছে সুখী নয়, আর যে সুখী নয় সে হচ্ছে অসুখী। সেই কারণে বলা হচ্ছে অসুখী একজন। তাহলে এই কবিতার প্রথম পাঠের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, দুজন নরনারী তার মধ্যে আত্মকথনের মধ্যে বলছেন এই ব্যক্তি মানুষ যে রয়েছেন সে তার শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছেন জীবিকার উদ্দেশ্যে, এবং সে তার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাচ্ছেন, তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। কোথায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন? দরজায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন। এবং সে যে দাঁড়িয়ে রয়েছে দরজায়, সে জানে আবার তার ভালোবাসার মানুষ ফিরে আসবে, সেই জন্য করে সে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে জানতো না যে সে আর ফিরে আসবে না। এটা গেল ফার্স্ট পার্ট। এবারে যদি আমরা পরবর্তী পার্টে যাই, সেকেন্ড পার্টে কি বলছে,
সেকেন্ড পার্টে বলছে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর চলে গেল, একটা কুকুর চলে গেল, চলে গেল। হেঁটে গেল গির্জার এক নান। হেঁটে গেল গির্জার এক হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তারপরেই বলছে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। দ্বিতীয় পার্টে যেটা আমরা দেখছি যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখন এইটার মানেটা আমাদের জানা প্রয়োজন। একটা কুকুর চলে গেল নর্মালি আমরা বুঝতে পারছি যে একটা কুকুর চলে গেল, কিন্তু হেঁটে গেল গির্জার এক নান। গির্জা মানে হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত যেসব মানুষ, তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা বা প্রার্থনা করবার যে স্থল, সেই জায়গার নাম, যেখানে খ্রিস্টান ধর্মের মানুষ, ধর্মাবলম্বী মানুষরা ঈশ্বরের আরাধনার জন্য যে প্রার্থনার জায়গায় যায় সেটাকে বলে গির্জা। আর এক নান মানে হচ্ছে এখানে যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত যে সন্ন্যাসিনী, তাকে বলা হচ্ছে নান। এই নান মানে হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত সন্ন্যাসিনী। এটা মহিলা সন্ন্যাসিনী। খ্রিস্ট ধর্মে দীক্ষিত মহিলা সন্ন্যাসিনী হচ্ছে নান। নান শব্দের অর্থ হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত মহিলা সন্ন্যাসিনী, তাকে বলা হয় নান। আর একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। যদি আমরা ভালো করে এই দুটো লাইনের অর্থ বুঝতে যাই, তাহলে যেটা এই কুকুরের চলে যাওয়া আর গির্জার নান, অর্থাৎ খ্রিস্ট ধর্মাবলম্বী মহিলা সন্ন্যাসিনীর হেঁটে যাওয়া, এই দুটোর সঙ্গে কোথাও না কোথাও সময়ের অতিক্রান্ত, মানে সময়ের প্রতিচ্ছবি হিসেবে এটাকে তুলে ধরা হয়েছে। কুকুর চলে গেল মানে একটা জায়গা থেকে কুকুর চলে যাচ্ছে, আর গির্জার নাম মানে গির্জার সেই মঠ সন্ন্যাসিনী, তিনি হেঁটে যাচ্ছেন। এই চলে যাওয়া আর বছর সপ্তাহ অতিক্রান্ত হওয়া, তাহলে সময়ের প্রতিচ্ছবি হিসেবে এই দুটো প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। গির্জার নান সন্ন্যাসিনী হেঁটে যাচ্ছেন, কুকুরটা চলে গেল, তার সাথে সাথে ওই সপ্তাহগুলো কেটে যাচ্ছে, একটা বছরও কেটে গেল। তার মানে ভালোবাসার মানুষ তার প্রণয়ীকে রেখে তিনি যে শহরে চলে গিয়েছেন, অপেক্ষায় দান করিয়ে রেখে দরজায়, ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে দেখছি আমরা যখন চলে গেল এবং সে বলছেন আত্মকথনের ভঙ্গিতে যে সে জানতো না যে আমি আর ফিরে আসবো না, কিন্তু সে প্রতীক্ষায় দিন গুনছে। তো সেই প্রতীক্ষায় দিন কিভাবে অতিক্রান্ত হচ্ছে সেটা বোঝাবার জন্য এই প্রতিচ্ছবির সঙ্গে সময় অতিবাহিতর প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সময়ও চলে যাচ্ছে এই কুকুর হেঁটে যাওয়ার সাথে, গির্জার নানের হেঁটে যাওয়ার সাথে, কুকুরে চলে যাওয়ার সাথে। এটা গেল সেকেন্ড পার্টে যদি আমরা বলি। এবারে কি বলছে, তারপরেই বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আর ঘাস জন্মালো রাস্তায়। ভালো করে দেখি, আরেকটা বলছে থার্ড পার্টে বলছে বৃষ্টিতে
ধুয়ে দিল আমার, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আর বলছে কি, ঘাস জন্মালো রাস্তায়, ঘাস জন্মালো রাস্তায়। এই বৃষ্টির ধুয়ে দেওয়ার সাথে, বৃষ্টির ধুয়ে দেওয়ার সাথে রাস্তায় ঘাস জন্মানো, দুটো প্রতিচ্ছবি আমরা যদি তুলে ধরি, তিনি তো এক শহর থেকে তিনি বিদেশে চলে গিয়েছেন নিজের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। তার পরবর্তী ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছি যে চলে যাওয়ার সময়গুলো কিভাবে অতিক্রান্ত করছেন। প্রণয়ী তার ভালোবাসার মানুষকে ছেড়ে সেই 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 সময়ের প্রেক্ষাপটটাকে বোঝাতে গিয়ে বলছে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, সপ্তাহ কেটে গেল, একটা বছরও কেটে গেল। আবার পরবর্তী ক্ষেত্রে যে প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, মানে সময়ের সাথে সাথে যেন ওই চলে যাওয়া মানুষ, যে কথক, তার স্মৃতিগুলো যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসছে, মলিন হয়ে আসছে। এবার এই ফিকে মলিন হয়ে যাওয়া, ফিকে হয়ে আসা, এগুলোকে যদি আমরা বলি এই ঘাস জন্মালো রাস্তায়, কারণ তার যে স্মৃতিটা ছিল সেটা কি করলো, বৃষ্টির জল ধুয়ে দিল তার পায়ের দাগ। মানে কি, তার সমস্ত স্মৃতি যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসছে, বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার সাথে সাথে আবার যখন একটা বছর আসছে, সময় আস্তে আস্তে প্রণয়কে কোথাও না কোথাও যেন সেই জায়গা থেকে তাকে, সেই আর সময়ের প্রেক্ষাপটের ধারা থেকে তাকে আস্তে আস্তে মুছে দিচ্ছে। তার স্মৃতিগুলো ফিকে ফিকে হয়ে আসছে। আর ঘাস জন্মালো রাস্তা মানে ভালোবাসার যে জায়গাটা, পরস্পরের প্রতি যে ভালোবাসা ছিল, তাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক ছিল, দীর্ঘ সময়ের অবসানে কোথাও না কোথাও সেটা ফিকে হয়ে গিয়েছে। তার মানে সেই সম্পর্কের মাঝখানে যেন একটা ঘাস জন্মে গিয়েছে, মানে অগাছা তৈরি হচ্ছে। মানে সম্পর্কে যে একটা সুন্দর সম্পর্ক তাদের মধ্যে ছিল, সেই দীর্ঘ সময় তাদের মধ্যে যে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সেখানে একটা সম্পর্কের যে সূত্র, সেটা কোথাও না কোথাও একটা অস্বাভাবিকতা, মানে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সেই অস্বাভাবিক সম্পর্কের মধ্যে যে বুননটা ছিল, সেটা আস্তে আস্তে যে ফিকে হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, সেইটা বোঝানোর জন্য এখানে এই অর্থটা ব্যবহার করেছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ বছর কেটে গেল, সপ্তাহ কেটে গেল, তার সাথে সাথে ভালোবাসার মানুষ তিনি যে অপেক্ষা করছিল তার জন্য, সেখানে তার আস্তে আস্তে ফিকে হয়ে আসছে তার স্মৃতিগুলো। আর সেখানে ঘাস জন্মে গেছে সম্পর্কের, সুন্দর সম্পর্কের বুননের মাঝখানে দীর্ঘ অনুপস্থিতিতে, মানে দীর্ঘদিন না থাকার কারণে সেখানে ঘাস জন্মে গিয়েছে। আর পরবর্তী প্রেক্ষাপটে কি বলছে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। চতুর্থ যে প্রেক্ষাপট বলছে, চতুর্থ প্রেক্ষাপট বলছে, আর একটার পর একটা, একটার পর একটা একটার পর একটা পাথরের মতো, পাথরের মতো পাথরের মতো পাথরের মতো পরপর 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 পাথরের মতো পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। মতো
বছরগুলো নেমে এলো তার মাথার উপরে, নেমে এলো তার মাথার উপরে। তো তৃতীয় প্রেক্ষাপটে যে বললো ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ প্রেমময় জীবনের মাঝখানে দীর্ঘ অনুপস্থিতির ফলে সেখানে ঘাস জন্মে গিয়েছে। তার মধ্যে যে সম্পর্কে যে সুন্দর সম্পর্কের মাঝখানে কোথাও না কোথাও একটা অনুপস্থিতির ফলে যে ঘাটতি দেখা দিচ্ছে, সেই ঘাটতির প্রতিচ্ছবি তুলে ধরবার জন্য এখানে ঘাস জন্মালো রাস্তায় বলা হয়েছে। আর চতুর্থ প্রেক্ষাপটে বলছে একটার পর একটা, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো, পাথরের মতো শুধু নয়, পরপর পাথরের মতো বছরগুলো, পাথরের মতো কোনগুলো, বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। এখন এটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব একজন মানুষ, পুরুষ, একজন নারী, একজন স্বামী, একজন স্ত্রী। তো এই প্রেক্ষাপটে যদি স্বামী স্ত্রী বা প্রণয় প্রণয় হিসেবে ধরি আমরা, তো ভালোবাসার মানুষ স্বামী তার স্ত্রীকে ছেড়ে, বা তার ভালোবাসার নারী, আকাঙ্ক্ষিত নারী তাকে ছেড়ে যখন সে বিদেশে যাচ্ছেন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে, যখন তিনি চলে গিয়েছেন, স্বভাবতই অপেক্ষামান যে প্রণয়ী, যে প্রেমিকা, তিনি তার ভালোবাসার মানুষ ওই প্রেমিকের অনুপস্থিতি মন থেকে মেনে নিতে পারছেন না। বারবার তার মনে হচ্ছে যে যদি সে তার সঙ্গে থাকতো তাহলে তার আনন্দঘন মুহূর্তগুলো তার সঙ্গে কাটাতে পারত। কিন্তু সেই সময়ের কারণে হোক, পরিস্থিতির চাপে হোক, সে ইচ্ছা করলেও তার ভালোবাসার মানুষকে কাছে পায়নি। সুতরাং এই যে সময়গুলো সে অতিবাহিত করছে, এই সময়গুলো হচ্ছে ভালোবাসাহীন সময়। তো সেই ভালোবাসাহীন সময় আর ভালোবাসার মানুষকে ছাড়া যখন সে অতিক্রান্ত করছে, তখন সেই সময়গুলো তার কাছে মনে হচ্ছে একটা পাথরের মতো। যদি এই সময়গুলো তার সাথে কাটাতে পারত তাহলে এই মুহূর্তগুলো তার স্মৃতির পাতায় সারা জীবন অক্ষয় হয়ে থাকতো। কিন্তু সে তো সেটা পাচ্ছে না। এই ভালোবাসার মানুষ, এই যে প্রণয়ী বা প্রেমিকা, সে তার ভালোবাসার মানুষ অর্থাৎ প্রেমিককে বা স্বামীকে সে দীর্ঘদিন তাকে ছেড়ে রয়েছে, তাকে দেখতে পাচ্ছে না। তার দীর্ঘদিন না দেখার ফলে তার মনে একটা বেদনা তৈরি হচ্ছে। আর যখনই এই সময়গুলো সে অতিক্রান্ত করছে, তার একটা সময় যেন তার কাছে বিষময় হয়ে উঠছে। এই সময়ের বর্ণনা দিতে গিয়ে এখানে কবি এখানে বলছেন যে একটা সময় বা একটা বছর তার কাছে পাথরের মতো মনে হচ্ছে, এবং সেই পাথরগুলো যেন তার মাথার উপরে যেমন একটা পাথর পড়লে, ছোট পাথর হলেও তার ভার প্রচন্ডভাবে যন্ত্রণাদায়ক হয়, ঠিক তেমন সেই যন্ত্রণার প্রতিচ্ছবি ওই বছরগুলো অতিক্রান্ত হওয়া একটা পাথরের মতো, সেটাকে এখানে বোঝাতে চেয়েছে। এরপর আমরা দেখব পরবর্তী যে প্রেক্ষাপটগুলোতে কবিতায় কি বলতে চেয়েছে। এবারে পঞ্চম প্রেক্ষাপট আমরা কি দেখব। পঞ্চম প্রেক্ষাপটে কি বলছে যে তারপরে যুদ্ধ এলো, তারপর তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো।
কি বলল, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটির মৃত্যু হলো না। তো যদি আমরা পঞ্চম প্রেক্ষাপটটা দেখি কি বলছে, তারপরে যুদ্ধ এলো। কেমন যুদ্ধ হলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবার এই রক্তের এক আগ্নেয় পাহাড় কেন বলছে? এই আগ্নেয় পাহাড়ের লাভা যেমন, এই আগ্নেয় পাহাড়ের লাভা যুদ্ধের ভয়াবহতা বোঝাতে, যুদ্ধের সঙ্গে যুদ্ধের সাথে আগ্নেয় পাহাড়ের তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড়ের তুলনা করা হয়েছে আগ্নেয় পাহাড়ের জ্বলন্ত লাভা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, আগ্নেয় পাহাড়ের জ্বলন্ত লাভা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, বিনাশ করে। জীবনের অস্তিত্ব। যুদ্ধের সঙ্গে আগ্নেয় পাহাড়ের তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে? আগ্নেয় পাহাড়ের জ্বলন্ত লাভা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে বিনাশ করে জীবনের অস্তিত্ব, ঠিক তেমনই ভাবে এই যুদ্ধ কি করে? যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে জমে থাকা হিংসা, ঘৃণা, স্বার্থপরতা, নির্মমতা প্রকাশ, নির্মমতার যে চরিত্র সেগুলো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে চারিদিকে। এবং এর সাথে সাথে কি হয়? মানবতার অপমৃত্যু ঘটে। কি হয়? মানবতার অপমৃত্যু ঘটে। এই যে মানবতার অপমৃত্যু ঘটে মানে হচ্ছে, কোন একজন মানুষ, মানে এই যুদ্ধের ফলে যে মানুষ ধ্বংস করছেন, যারা যুদ্ধের মধ্যে দিয়ে এক পক্ষ অপর পক্ষকে, তারা ভুলে যায় যে শিশুর সরলতা ফুলের চেয়েও নিষ্পাপ। সেই সরলতাকেও তারা ভুলে যায়, যে মুহূর্তের মধ্যে শিশুগুলোকে খুন করে ফেলে, মানুষের বাসযোগ্য আবাস, যে গৃহ বা বাড়ি, সেগুলো মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। এই যুদ্ধের নির্মমতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। সেই জন্য বলছে মানবতার অপমৃত্যু ঘটা মানে হচ্ছে, মানব থেকে সে একটা অমানব বা অমানুষ তৈরি হয় তখনই যখন একটা শিশুকে সে যুদ্ধের কারণে যখন সে হত্যা করতে বিন্দুমাত্র পিছপা হয় না, তখনই আমরা বলছি মানবতার অপমৃত্যু ঘটে যাচ্ছে।
আগ্নেয়গিরি পাহাড়ের যেমন লাভা, জ্বলন্ত লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত কিছু ধূলিসাৎ ধ্বংস করে দেয়, ঠিক তেমনি এই যুদ্ধ নামক যে বিভৎসতা, সেটার মধ্যে দিয়ে মানুষের মধ্যে জমে থাকা স্বার্থ, নির্মমতা, হিংস্রতা, নির্মমতা সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার বহিঃপ্রকাশ ঘটে শিশুদের উপরে। শিশুদের প্রাণহানি ঘটে, বাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং সবকিছু ধূলিসাৎ হয়ে যায় যুদ্ধের প্রকোপের ফলে। এবং সেই প্রতিচ্ছবি তুলে ধরবার জন্য যিনি বলছে, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ওই রক্তক্ষয়ী যুদ্ধে সবকিছু পুড়ে ছারকার হয়ে যায় আগ্নেয় পাহাড়ের জ্বলন্ত লাভার মতো। আর বলছে সেই মেয়েটি মৃত্যু হলো না। এই এত কিছুর মধ্য দিয়ে এত শিশু মৃত্যু হলো, বাড়িঘর সব ধ্বংসপ্রাপ্ত হলো, কিন্তু শুধুমাত্র সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? যে প্রণয়ী বা যে প্রেমিকা তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, তার মৃত্যু হলো না। অর্থাৎ এই প্রতিচ্ছবির মধ্যে দিয়ে এই এই সেই মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে যদি আমরা ভালো করে দেখি, তার মানে ভালোবাসা চিরন্তন, শাশ্বত। ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। ভালোবাসা চিরকালীন সময়ের জন্য থেকে যায়, সেইটা বোঝাতে এখানে সেই মেয়েটির মৃত্যু হলো না, এই প্রতিচ্ছবির কথা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এই ধ্বংসপ্রাপ্তের মাঝখানেও কোথাও না কোথাও ভালোবাসা পুনরায় তার পুনর্জীবন পেতে চেষ্টা করছে। সেই চেষ্টার আকৃতির বহিঃপ্রকাশ হিসেবে এখানে দেখা হয়েছে সেই মেয়েটির মৃত্যু এখানে হলো না। এবার আমরা দেখব পরবর্তী প্রেক্ষাপটে কি বলছে। এবারে আমরা দেখব ওই অশোকী একজন কবিতার ষষ্ঠ যে প্রেক্ষাপট আলোচনা করেছেন কবি পাবলো নেরুদা, সেটা সম্পর্কে আমরা জানবো। ষষ্ঠ প্রেক্ষাপট কি বলছে, যে সমতলে ধরে গেল আগুন, সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। আরেকবার বলি, সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। যদি লাইনগুলো একটু ভালো করে দেখি আমরা, তাহলে বুঝতে পারবো এই সমতলে মানে সমস্ত জায়গাটা ছড়িয়ে পড়লো। সমতল মানে সমান জায়গা, সমতল মানে সমান তল, সেটাকে বলে সমতল, মানে সমান জায়গা। সেই সমান জায়গায় বসবাসকারী যেসব মানুষ রয়েছে, সেখানে যুদ্ধের বিভৎসতা, চারিদিকে ধরে গেল আগুন, অর্থাৎ চারিদিকে যুদ্ধটা ছড়িয়ে পড়লো। শান্ত হলুদ দেবতারা, এখানে দেবতা, এখানে দেবতা মানে ঈশ্বরকে, দেবতা মানে ঈশ্বরকে যে বোঝানো হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি কেন, কিন্তু তাকে শান্ত আর হলুদ কেন বলা হয়েছে? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে দেবতারা হচ্ছে, হলুদ মানে হচ্ছে প্রাচীনত্ব, মানে বহু প্রাচীন সেই দেবতাকে প্রাচীন বোঝাতে হলুদ শব্দের প্রয়োগ করা হয়েছে। আর শান্ত মানে স্থবির, মানে তারা স্থির, সেই স্থিরতাকে বোঝাতে এখানে শান্ত বলা হয়েছে। এবার যেটা বলতে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, মানে তারা ধ্যানমগ্ন হিসেবে নির্বাক নিষ্ক্রিয়ভাবে দীর্ঘ বছর ধরে তারা পড়েছিল। আর হাজার বছর ধরে মানুষের মনে যে বিশ্বাসের, ঈশ্বরের প্রতি বিশ্বাসের যে তীব্র বিশ্বাসের যে জায়গাটা তৈরি হয়েছিল, এই মন্দিরগুলো ধূলিসাৎ হওয়ার মধ্য দিয়ে যেন সেই বিশ্বাসের কোথাও বিশ্বাসের জায়গাটা ঘা লেগে যায়, আর বিশ্বাস মুহূর্তের মধ্যে অবিশ্বাসে পরিণত হয়। এই উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না। এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে মানুষ যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের জায়গা থেকে এসেছেন, যে ঈশ্বর তাদেরকে মঙ্গল করবেন, সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে তাকে শুভ শক্তির জায়গায় তাদেরকে ফিরিয়ে আনবেন এবং সমস্ত অশুভ শক্তি থেকে তাদেরকে বাঁচাবেন, এই যুদ্ধক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে মন্দিরগুলোকে ধূলিসাৎ করা হচ্ছে, তখন সেই মানুষের মধ্যে, যিনি মৃতপ্রায় অবস্থায় রয়েছে, তার মনের মধ্যে যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই হাজার বছর ধরে শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ দেবতারা স্থবির হয়ে রয়েছেন, এই বিপদ থেকে মুক্ত করবার ক্ষমতা তাদের নেই। এই বিশ্বাস কোথাও না কোথাও তৈরি হচ্ছে এই মন্দির ধ্বংস হওয়ার মধ্য দিয়ে। এতদিন ধরে যে স্বপ্ন তারা দেখতো, যে আশা তারা বুকে বেঁধে রেখেছিল, মানুষ, যে ঈশ্বর তাদের সমস্ত অশুভ শক্তি থেকে তাদেরকে বাঁচাবেন, তাদের জীবনের করুণ পরিণতি তাদেরকে উদ্ধার করবেন,
এই যুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যখন সেই মন্দিরগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, দেবতারা উপরে উপরে মাটিতে লুটিয়ে পড়ছে, তখন কোথাও না কোথাও তাদের সেই বিশ্বাসের জায়গা হাজার বছর ধরে মনের মধ্যে বপন করা সেই বিশ্বাস যেন কোথাও ঘা লেগে যাচ্ছে। আর সেই বিশ্বাসের ঘা লেগার প্রতিচ্ছবি হিসেবে মন্দির ধ্বংসের মধ্যে দিয়ে তারা বিশ্বাস করছে, বিশ্বাসের জায়গা থেকে অবিশ্বাসে পরিণত হচ্ছে যে না, আর বোধহয় এই সত্যতাকে বাঁচাতে পারবে না এই যুদ্ধের বিভৎস পরিণতি থেকে। সেই জন্য বলছে সমতলে যখন ধরে যাচ্ছে আগুন, শান্ত হলুদ দেবতারা মানে, এই হলুদ মানে হচ্ছে প্রাচীনত্ব, মানে অনেক প্রাচীন কাল থেকে আরাধনাকারী যে দেবতা তাদেরকে বলা হচ্ছে হলুদ। আর শান্ত মানে তারা যেন স্থির হয়ে রয়েছেন। এই অশুভ শক্তি যে যুদ্ধে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সেই ধ্বংস থেকে সেই বিনাশ থেকে তাদেরকে পরিত্রাণ করবে, তাদেরকে উদ্ধার করবে, সেটা এই মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায় বসমানকারী ঈশ্বর বা দেবতা তা করতে পারছেন না। এবং এই যুদ্ধের ভয়াবহতার গ্রাস থেকে তারাও রক্ষা পাচ্ছে না। ওই জন্য বলছে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মন্দির থেকে ধূলিসাৎ, যখন মন্দিরটাকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে যুদ্ধের বিভৎসতায়, তখন তারা মন্দির থেকে উল্টে সব পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আর স্বপ্ন দেখাতে পারছে না, কারণ এতদিন ধরে যে বিশ্বাস নিয়েছিলেন মানুষের মধ্যে, ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করবেন এই বিপদ থেকে, সেই পরিত্রাণ যখন তারা করতে পারছেন, পরিত্রাণ যখন তারা পাচ্ছেন না, তখন তাদের সেই বিশ্বাসের জায়গায় ঘা জমে যাচ্ছে। সেই প্রেক্ষাপট বা সেই প্রতিচ্ছবি তুলে ধরার জন্য যিনি বলছে শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানমগ্ন রয়েছে এবং মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ছে, আর তারা স্বপ্ন দেখাতে পারছে না। কোন স্বপ্ন? যা বিপদ থেকে যে আমি তোমাদেরকে বাঁচাবো, সেই আশা, সেই স্বপ্ন আর দেখাতে পারছে না। মানুষ সেই বিশ্বাসের জায়গা থেকে সরে এসছেন। সেই প্রতিচ্ছবি ও প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে অষ্টম প্রেক্ষাপটের মধ্যে দিয়ে, ষষ্ঠ প্রেক্ষাপটের মধ্যে দিয়ে। এরপর আমরা দেখব পরবর্তী যে প্রেক্ষাপটটা কবিতার মধ্যে রয়েছে, সেটাও আলোচনা করব আমরা। এই অশোক একজন কবিতার সপ্তম প্রেক্ষাপটে যেটা বলছে যে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা। কোন মিষ্টি? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের ভয়ঙ্কর প্রকোপ থেকে কিছুই বাঁচাতে পারেননি, সবই ধ্বংস হয়ে গেছে, সবই জ্বলে গিয়েছে। কি কি জ্বলে গিয়েছে? তার সেই সুন্দর একটা সাজানো গোছানো সুন্দর একটা বাড়ি, সেই বাড়ির বারান্দা, এবং যেখানে সে ঝুলন্ত ঝুলন্ত বিছানায় সে ঘুমিয়ে থাকতো, যে বিছানাটা ঝুলন্ত, দোলনায় দুলে সে ঘুমিয়ে থাকতো। আর কি বলছে? গোলাপি গাছ। এখানে গোলাপি গাছটা কি বলছে? যে স্নিগ্ধতা, ভালোবাসার স্বরূপ এখানে প্রকাশিত। গোলাপি গাছ শব্দের মধ্য দিয়ে স্নিগ্ধতা, ভালোবাসার স্বরূপ প্রকাশ হচ্ছে। আর কি বলছে? এই গোলাপি গাছের মধ্য দিয়ে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির অনাবিল অহিংস, প্রকৃতি তো অনাবিল অহিংস, সেখানে হিংসার কোনো স্থান নেই। সরলতার রূপ এখানে প্রকাশিত হয়েছে। আর কি বলছে? ছড়ানো করতলের মতো পাতা চিমনি, হাতের তালুর মতো পাতা চিমনি মানে হচ্ছে কলকারখানায় ব্যবহৃত যে নলবিশেষ, সেটাকে চিমনি বলে। আর প্রাচীন জলতরঙ্গ মানে হচ্ছে এক প্রকারের বাদ্যযন্ত্র বিশেষ। কেমন? সাতটি জল ভরা বাটিতে যখন কাঠির আঘাতে যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় জলতরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সমস্ত কিছু আগুনে জ্বলে ছাই খায়। দাবানল যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত কিছুকে তার তার প্রকমের মধ্যে নিয়ে এসে সবকিছু ধ্বংস করে ফেলে, ঠিক তেমনি যুদ্ধের বিভৎসতায় এই কবির সুন্দর একটা সাজানো গোছানো শহরের মধ্যে অবস্থিত একটা বাড়ি, সেই বাড়ির সেই বারান্দা, মিষ্টি বাড়ি, সেই বাড়ির বারান্দার মধ্যে দোদুল্যমান অবস্থায় সাইতে থাকা যে দোলনার মধ্যে সে বিছানায় যে ঘুমাতো, এসবই যুদ্ধের বিভৎসতায় সব ধ্বংসের একেবারে ছারখার হয়ে গেল। কোনো কিছুই রক্তক্ষয়ী যুদ্ধের করাল গ্রাস থেকে কিছুই রক্ষা করতে পারা যায়নি। এই যুদ্ধ মানুষকে মানুষের প্রতি নির্মমতার ক্রূরতা, হিংস্রতা দেখায়, শিশুকে হত্যা করে, বাড়িঘরকে ধূলিসাৎ করে, প্রকৃতির সৌন্দর্যকে মুহূর্তের মধ্যে বিলীন করে দেয়, সবকিছুকে ধ্বংস করে দেয়।
যেখান থেকে কোনো কিছুই রক্ষা পাওয়া যায় না। এই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সেটা আলোচিত। এবার এই আমরা প্রেক্ষাপটগুলো, কতগুলো প্রেক্ষাপট আমরা দেখলাম। প্রথম প্রেক্ষাপটে দেখছি যে কথক আত্মকথনের ভঙ্গিতে তার জীবনের আকাঙ্ক্ষিত নারী যে প্রণয়ী, তাকে পরিত্যাগ করে জীবিকার উদ্দেশ্যে এক জায়গা থেকে, শহর থেকে অন্য শহরে বা অন্য জায়গায় তিনি চলে যাচ্ছেন। তার স্ত্রী অপেক্ষারত অবস্থায় তাকে দাঁড়িয়ে দেখছেন। তিনি যার ফিরবেন না সে তা জানতো না, সে তার অপেক্ষায় দিন গুনতে থাকে। তার চলে যাওয়াটার সময় অতিক্রান্ত যে সময় কখনো এক জায়গায় স্থির থাকে না, সেই সময়ের বহমানতাকে প্রকাশ করবার জন্য সেখানে কবি ব্যবহার করেছেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, তার সন্ন্যাসিনী, একটা সপ্তাহ গেল, একটা বছর কেটে গেল। তারপর একটা বছরের পর পাথরের পর পাথর, জীবনের ওই সময়ের অতিক্রান্ত। ভালো সময় যখন কাটে তখন সময়কে আর বিষময় মনে হয় না। যখন বিষময় মনে হয় না তখন সময় কত সুন্দর আর শাশ্বত মনে হয়। যখন প্রেমিকার অভাবে যখন সময় অতিবাহিত করে দুঃখে, তখন তার একটা দিন তার কাছে মনে হয় বিষময়। আর সেই বিষময়ের প্রতিচ্ছবি তুলে ধরবার জন্য বলেছে এক একটা সময় যায়, বছর যায়, পাথরের মতো, এক একটা পাথরের মতো। এবারে আমরা এই পদ্যাংশের শেষ প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা আজকের এই অশোকী একজন কবিতার বিশেষ সংক্ষিপ্ত আলোচনাটা এখানে শেষ করব। আমরা দেখব পরবর্তী শেষ প্রেক্ষাপটটি। এই অশোকী একজন কবিতার শেষ প্রেক্ষাপটে আমরা পৌঁছেছি। শেষ প্রেক্ষাপটে কি বলছে, অষ্টমতম প্রেক্ষাপটে কি বলছে? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ এই যুদ্ধের বীভৎসতায় যে শহর প্রাণবন্ত ছিল, যে শহর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল, যে শহর সকলের আকাঙ্ক্ষিত শহর ছিল, আজ সেই যুদ্ধের বীভৎসতায় সেই শহরের সৌন্দর্যতা বিলীন হয়ে গিয়েছে। সেই শহরের প্রাণবন্ততা কোথাও হারিয়ে গিয়েছে। পড়ে রয়েছে কি? এই শহর যেখানে ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। মানে যুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্যে যেমন ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্যেই রয়েছে, ছড়িয়ে রয়েছে কাঠকয়লা, দোমড়ানো লোহা, বিভিন্ন কংক্রিটের বড় বড় বাড়ির ধূলিসাৎ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসা সেই দোমড়ানো লোহাগুলো পড়ে রয়েছে। আর পড়ে রয়েছে মৃত পাথরের মূর্তির মতো বীভৎস সব মাথা। মানে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটার ফলে বহু মানুষের মাথা সেখানে পড়ে রয়েছে। ভয়ঙ্কর যুদ্ধ বিভীষিকার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই প্রেক্ষাপটে। রক্তের একটা কালো দাগ, একটা কালো দাগ না, শত শত কালো দাগের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে রক্তের একটা কালো দাগ। কিন্তু এত কিছুর মাঝখানেও কোথাও বিলীন করতে পারেনি কবির জন্য অপেক্ষায় থাকা তার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত নারীকে। সে এখনো সেই মেয়েটি আমার অপেক্ষা, অর্থাৎ কথকের অপেক্ষায় এখনো সে বিরাজমান দাঁড়িয়ে রয়েছে যে তার ভালোবাসার মানুষ তার কাছে ফিরবে। শত ধ্বংস, শত বিভৎসতা, শত নৃশংসতার মধ্যেও যেন কোথাও না কোথাও ভালোবাসা পরবর্তী প্রজন্ম, পরবর্তী সময়কে বাঁচিয়ে রেখে শাশ্বত সৌন্দর্যতাকে তুলে ধরবার আকুতি ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে, যেটা চিলিয়ান কবি পাবলো নেরুদা তার অশোকী একজন কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এবং তর্জমাকারী
নবারুণ ভট্টাচার্য তার সুন্দর ভাবানুভূতির মধ্য দিয়ে কবিতাকে প্রাণ দিয়েছেন। এই নবারুণ ভট্টাচার্যের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে নবারুণ ভট্টাচার্যের পিতা হলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য, মা হচ্ছে মহাশ্বেতা দেবী। তো আশা করি আমরা অসুখী মানে যে সুখী নয়, সুখী তো সে কখনোই হবে না। কারণ হচ্ছে একজন নারীর কাঙ্ক্ষিত পুরুষ, তার যে ভালোবাসার মানুষ, যখন সে তাকে ছেড়ে দীর্ঘ সময়ের জন্য অন্য কোথাও চলে যাচ্ছেন, তার সেই না থাকাটা তার কাছে বিরহ স্বরূপ, তাই সে কখনোই সুখী হতে পারে না। সেই কারণে সে অসুখী। একজন মানে কোন? সেই অপেক্ষারত নারীর কথা এখানে বলা হয়েছে। তো আশা করি অসুখী একজন কবিতার মধ্যে কোন কোন প্রেক্ষাপট, কোন কোন ভাব প্রস্ফুটিত হয়েছে সেগুলো আমরা আলোচনা করতে পেরেছি। এরপর আমরা ওই লাইনের অর্থগুলোর শব্দার্থগুলো আমরা আলোচনা করব। পরবর্তী ক্ষেত্রে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।